হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমার যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমরা পরপর দেখছো। তো আমার হিন্দু ম্যারেজ অ্যাক্টেরও একটা সিরিজ চলছে, আর ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের আজকে এটা প্রথম ভিডিও। সেটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এফেক্ট কাম ইন টু এফেক্ট। সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর 1872। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট খুব পুরনো, কারণ সেই সময় ব্রিটিশ রাজত্ব চলছিল ইন্ডিয়াতে। সেই সময় এই অ্যাক্ট আসে 1872 এর ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের কিছু কিছু জায়গা, কিছু কিছু সেকশন কিন্তু রিপিল হয়ে গেছে, মানে কিছু কিছু চ্যাপ্টার আর কি। অবশ্যই চ্যাপ্টারের মধ্যে সেকশনগুলো আছে, যেরকম আমাদের চ্যাপ্টার 11 এটা রিপিল হয়ে গেছে। চ্যাপ্টার 7 সেলস অফ গুডস অ্যাক্ট এটাও রিপিল হয়ে গেছে। তাহলে চ্যাপ্টার 1-এ মানে সেকশন 2 পর্যন্ত আমরা জাস্ট ইন্টারপ্রিটেশন ক্লজগুলো পড়ি, ডেফিনেশনগুলো পড়ি, কন্ট্রাক্ট কী, এগ্রিমেন্ট কী, প্রপোজাল কী, হ্যাঁ, অফার কী, অ্যাকসেপ্টেন্স কী। যেমন সেকশন 2-এ কী বলছে, offer when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstinence is said to make a proposal. সেকশন 2b-তে কীভাবে অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে, when the person to whom the proposal is made signifies his assent, the proposal is said to be accepted. তো এইভাবে ডেফিনেশন ক্লজগুলো দেওয়া আছে। সেকশন 2-তে আমাদের আছে ভ্যালিড, ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট। ভ্যালিড, ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট এগুলো আমরা পাই সেকশন 2-তে। সেকশন 3-তে আছে কন্টিজেন্ট কন্ট্রাক্ট, মানে একটা কিছু হলে তবে একটা কিছু ঘটবে, সেগুলো সব কন্টিজেন্ট কন্ট্রাক্ট। কন্টিজেন্ট কন্ট্রাক্ট কোথায় আছে? 31 থেকে 36। পারফরমেন্স আছে 37 থেকে 67 পারফরমেন্স। কোয়াশাই হচ্ছে যে 68 থেকে 72, 68 to 72। ব্রিচ 73 to 75। এই পার্টটা রিপিল হয়ে গেছে, এটা সেলস অফ গুডস অ্যাক্টে চলে গেছে 76 to 123। এরপর চ্যাপ্টার 8-এ হচ্ছে ইন্ডেমনিটি গ্যারেন্টি। এগুলো 124, 125, 126, 147। বেলমেন্ট হচ্ছে 148 to 181, বেলমেন্ট প্লেজ। এজেন্সি হচ্ছে 182 থেকে 238। আর চ্যাপ্টার 11টা রিপিল হয়ে গেছে। তো এইটা মোটামুটি একটা ওভারভিউ আমি দিলাম। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট সেকশন, যেগুলো আমাদের লয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে বেশি সব থেকে, আমি সেইগুলোকে নিয়ে ডিসকাসই করবো বেশি সব থেকে। যে জায়গাগুলো অতটা আমাদের প্রয়োজনের নয়, আমি কিন্তু ওই জায়গাগুলোকে অমিট করবো। ওগুলো নিয়ে আমি কিন্তু বেশি ডিসকাশনের মধ্যে যাব না। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এফেক্টে আসে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা এফেক্টে আসে 1/9/1872। 1872 এটা এফেক্টে আসে বা কাম ইন টু ফোর্সে আসে 1 সেপ্টেম্বর 1872-তে। তাহলে এবার সেকশন 2 থেকে আমাদের শুরু হয় এখানে ইন্টারপ্রিটেশন বা ডেফিনেশন ক্লজগুলো। তো সেই ইন্টারপ্রিটেশন বা ডেফিনেশন ক্লজগুলোই আমি পড়তে যাব। ফার্স্টে শর্ট টাইটেল, এক্সটেন্ড, কমিটমেন্ট, সেভিং। শর্ট টাইটেলে বলছে দিস অ্যাক্ট মে বি কল দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। তারপরে ইট এক্সটেন্ড টু দ্য হোল অফ ইন্ডিয়া। আর সেভিংয়ে কী বলছে? সেভিংয়ে বলছে অন্য স্ট্যাটিউটে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে সেটা লেখা থাক, ঠিক আছে, সেটার সাথে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো জেনারেল কন্ট্রাক্ট হবে বা কোথাও যদি কোনো কাস্টম ইউসেজ প্রিভেল করে, সেখানে সেগুলো প্রিভেল করুক, কিন্তু যেগুলো জেনারেল হবে সেখানে কিন্তু আমরা এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা মেনেই চলব। বেশ, তাহলে ইন্টারপ্রিটেশন ক্লজে সেকশন 2-তে ইন্টারপ্রিটেশন ক্লজ, সেকশন 2A অফার। কি বলছে অফার বলছে হোয়েন ওয়ান পার্সন সিগনিফাই টু আদার টু হিজ উইলিংনেস। এখানে ডেফিনেশনটা আছে, তোমরা পড়ে নেবে। আমার কাছে একটা ডাস্টার আছে, আমি এই ডাস্টারটা বললাম আমি হচ্ছি এ, আমার কাছে একটা ডাস্টার আছে, আমি এই ডাস্টারটা বললাম বিকে বিক্রি করব। হলো? তো আমি যেই আমার অ্যাসেন্টটা জানাচ্ছি যে আমি বিকে এটাকে বিক্রি করতে চাইছি, সেটাকে বলে প্রপোজাল। আমি প্রপোজ করছি যে আমার কাছে একটা ডাস্টার আছে, আমি এটা বিক্রি করতে ইন্টারেস্টেড। এইটা হচ্ছে সেকশন 2A প্রপোজাল। সেকশন 2B হচ্ছে প্রমিস। প্রমিস কি বলছে? আমার প্রপোজালটা আমি এ, আমার প্রপোজালটা শুনলো বি শোনার পর প্রপোজালটা আমার অ্যাকসেপ্ট করলো, বললো হ্যাঁ আই অ্যাম উইলিং টু পে ইট বা আই অ্যাম উইলিং টু বাই ইট, ঠিক আছে, তখন এটা হয়ে গেল তার কাছে প্রমিস। প্রথমে 2A-তে আমি কি করলাম? একটা অফার করলাম, একটা অফার করলাম। 2B-তে কি হলো? অফার প্লাস অ্যাকসেপ্টেন্স। আমি সেকশন 2A-তে করলাম একটা অফারের সঙ্গে যখনই আমার অ্যাকসেপ্টেন্স, এই দুটো মিশে গেল, সেটা আমার কি হয়ে গেল? অফার অ্যাকসেপ্টেন্স মিশে গিয়ে হয়ে গেল আমার কাছে প্রমিস। হলো? এবার এই প্রমিসের সঙ্গে যখন কনসিডারেশন মিশবে, মানে
আমি আমি বিকে দেবো এই ডাস্টারটা বি এর কাছে কনসিডারেশন, আর বি আমাকে দেবে টাকা। ধরো ডাস্টারটার দাম 100 টাকা, তো ও বি আমাকে দেবে 100 টাকা, তাহলে এটা আমার কাছে কনসিডারেশন হচ্ছে। তাহলে সবার প্রথমে অফার হলো, অফারের মধ্যে একটা প্লাস দিয়েছি, হ্যাঁ, অফারের মধ্যে অ্যাকসেপ্টেন্স যেই মিশে গেল হয়ে গেল প্রমিস। 2D-তে হচ্ছে প্রমিসের মধ্যে যখন গেল, এই যে প্রমিস এর মধ্যে যখন কনসিডারেশনটা মিশে গেল তখন সেটা হয়ে গেল এগ্রিমেন্ট। প্রমিসের মধ্যে যখন কনসিডারেশন মিশে গেল সেটা হয়ে গেল এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কোথায় ডিফাইন করা আছে? এগ্রিমেন্ট ডিফাইন করা আছে 2E-তে হলো। আবার এই এগ্রিমেন্ট যখন এনফোর্সিয়েবল বাই ল হয়ে গেল, এই এগ্রিমেন্টটা যখন এনফোর্সিয়েবল বাই ল হয়ে গেল, এগ্রিমেন্ট প্লাস এনফোর্সিয়েবল বাই ল, সেটা হচ্ছে কন্ট্রাক্ট হলো। 2H প্রথমে অফার হলো সেকশন 2A-তে আমি বললাম যে আমি ডাস্টারটা বিক্রি করব। 2B-তে কী হলো, একজন সেটাকে অ্যাকসেপ্ট করলো। 2D-তে কী হলো, একটা কনসিডারেশন এসে যোগ হলো। যখনই সে অ্যাকসেপ্ট করলো আমার অফারটা, যখনই সে আমার অফারটাকে অ্যাকসেপ্ট করলো সেটা হয়ে গেল প্রমিস। এই প্রমিসের সাথে যখন কনসিডারেশন এসে যোগ হলো সেকশন 2D-তে, সেটা হয়ে গেল এগ্রিমেন্ট। যখনই আমার এগ্রিমেন্টটা হয়ে গেল এনফোর্সিয়েবল বাই ল, সেটা হয়ে গেল আমার কাছে একটা কন্ট্রাক্ট সেকশন 2H-এ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট হলো রাইট ইন পার্সোনেম, মানে যে দুটো পার্টি মিলে কন্ট্রাক্ট করবে, এটা অনেক সময় কোশ্চেনে আসে যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা কীরকম। তো যে দুটো পার্টি মিলে কন্ট্রাক্ট করবে এখানে কিন্তু তারাই থাকবে, বাকি আউটার যাদের সাথে এখানে কন্ট্রাক্টের কোনো সম্পর্কই নেই তারা কিন্তু এখানে থাকবে না। ওই জন্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা হলো রাইট ইন পার্সোনেম, এটা আমাদের জানতে হবে। সেকশন 10 বলছে যে অল এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট ইফ দে আর মেড বাই দ্য ফ্রি কনসেন্ট অফ দ্য পার্টিস, ঠিক আছে, ফ্রি কনসেন্ট লাগে। ফ্রি কনসেন্ট সেকশন 10-এ বলছে কোন এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্ট, সেখানে বলছে যে এগ্রিমেন্টগুলোর মধ্যে ফ্রি কনসেন্ট থাকবে, কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হবে, লফুল কনসিডারেশন হবে, লফুল অবজেক্ট হবে এবং ভয়েড হবে না। অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট ইফ দে আর মেড বাই দ্য ফ্রি কনসেন্ট অফ দ্য পার্টিস, কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, লফুল কনসিডারেশন, লফুল অবজেক্ট অ্যান্ড আর নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড। ফ্রি কনসেন্টটা ডিফাইন করা আছে 14 থেকে 22, কম্পিটেন্ট টু কন্ট্রাক্টটা বলা আছে 11-12, লফুল কনসিডারেশনটা বলা আছে 23, আর ভয়েড বলা আছে 24 থেকে 30, ঠিক আছে, এর মধ্যে পুরোটা আছে। তাহলে সেকশন 10-এ কিন্তু এগ্রিমেন্টগুলো এখানে বলে দিল যে একটা এগ্রিমেন্টের মধ্যে এসেনশিয়াল কী কী থাকবে, ফ্রি কনসেন্ট, কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, লফুল কনসিডারেশন, লফুল অবজেক্ট, ভয়েড, এগুলো হলে কিন্তু সেই এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্টে যায়। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেকশন 29-এ সেটাকে সার্টেন হতে হবে, কন্ট্রাক্টটাকে সার্টেন হতে হবে, আর 56-এ হচ্ছে সেটা ইম্পসিবল হলে হবে না। এগুলো যদি হয় তাহলে আমরা সেগুলোকে ভ্যালিড কন্ট্রাক্টের মধ্যে নিতে পারি।